বিজয়ের শুভেচ্ছা সুপ্রিয় দর্শক। এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে যারা বসে আমাকে দেখছেন, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো বাঙালি এবং সকল স্বাধীনতাকামী মানুষ যারা আমাকে এই মুহূর্তে চ্যানেলের পর্দা দেখছেন, তাদের সবাইকে বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথন। এবং শ্রদ্ধা জানাচ্ছি সকল বীর মুক্তিযোদ্ধার প্রতি, যাদের ত্যাগ, যাদের প্রাণের বিনিময়ে আমাদের অর্জিত এই স্বাধীনতা, আমাদের স্বাধীন বাংলাদেশ এবং আমাদের বিজয়। সুপ্রিয় দর্শক, আজকে আমার জন্য খুবই একটি ডিলাইটফুল দিন, কারণ আমি কখনো ভাবিনি যিনি আজকে আমাদের গেস্ট অফ অনার, তিনি কখনো আমার গেস্ট হয়ে আসবেন এই সেটে বা এই আয়োজনে। আমি ভীষণ আনন্দিত এবং ভীষণ ডিলাইটেড। সেই ব্যাপারে আরও বলবো নিশ্চয়ই পুরো থ্রু আউট দ্য শো। তবে আজকে আনুষ্ঠানিকতা শেষ করতে চাই শুরুতেই। যিনি আমাদের সঙ্গে আছেন আজকের এই বিশেষ দিনে, বাঙালির বিশেষ দিনে, আমাদের সঙ্গে রয়েছেন হাবিবুল আলম স্যার, বীর প্রতীক। তিনি আমাদের সঙ্গে আজকে যুক্ত থাকবেন পুরো আয়োজন জুড়ে এবং আমাদের সঙ্গে কথা বলবেন, তার কথা শুনবো তার কাছ থেকে আজকে অনেক। স্যার, বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা স্যার, স্বাগত। ধন্যবাদ আপনাদেরকে। 53 বছর বয়স হলো বাংলাদেশের। জি, এই 53 উপলব্ধি করতে সময় লাগে যে আমরা 53 বছর পার করেছি, এটা তো সত্য। আমরা কিন্তু পাকিস্তানকে 23 বছরে ভেঙেছি। জি, 23টি বছর লেগেছে পাকিস্তানকে ভাঙতে। পাকিস্তান চেষ্টা করেছে, বা ভারতবর্ষ যাকেই বলো চেষ্টা করছে ভাঙতে। আমরা কিন্তু 53 বছরে পদার্পণ করেছি। এটাই অ্যাচিভমেন্ট না? অনেক বড় অবশ্যই অবশ্যই স্যার। এই অ্যাচিভমেন্টটা সর্বজনীন যখন টের পাবে যেটা একটা অ্যাচিভমেন্ট, তখন কিন্তু দৃষ্টিকোণটা পাল্টে যাবে। জি, একটা মানুষের ভালো মন্দ দিয়ে তো তৈরি। জি, আমরা মন্দটাকে রাবারের মতন টানতে থাকি, টানতে 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 বড় করে ফেলি। স্যার আমরা বলতে কি স্যার আমরা মানুষরা স্যার, নাকি স্যার বাঙালি? আমরা মানুষ। জি জি, সেটা বাঙালি না খালি, জি সবাই স্যার। ইউ গো টু ইউরোপ, তারাও এরকম করে, কিন্তু তারা এতটা এক্সপোজ না যতটা আমরা নিজেদেরকে এক্সপোজ করি। টানতে থেকে ভালো গুণটা একটা মানুষের খুব কম বলে। সো এটা বোধহয় চরিত্র, হিউম্যান বিংসের আমাদের চরিত্রই হয়ে গেছে, বা 20th সেঞ্চুরির মানুষজনের চরিত্র এরকম হয়ে গেছে, আগে যেটা ছিল না। জি স্যার, আপনারা শুরু থেকেই স্যার এরকমই দেখছেন যে আমরা এই প্র্যাকটিসটা করি কম বেশি? কম বেশি না, চলছে তো। জি স্যার, ইন্টারেস্টিং জানলাম স্যার, চলছে। আমরা একটা ভালো ছোট্ট ভালো একটা কাজ যদি একজন করে, ওইটুকুনি বলি তার সম্বন্ধে, বাকিটুকু নাই বললাম, সেটা তো বলি না, কিন্তু বাকিটুকুন বলতে অস্থির থাকি। আমরা তো হিংসা বেশি করি স্যার বোধহয়। হিংসা যতটা করি সেটা জানি না, বাট হিংসার থেকে বেশি হচ্ছে গিয়ে একটা মানুষ আরেকজনের থেকে টপকাবে, সামনে যাবে, তার থেকে আগে যাওয়ার জন্য অস্থির। জি স্যার, এবং স্যার আমরা তো এই অস্থিরতাটা বোধহয় আমাদেরকে পেছনে টানে। জি স্যার, অনেক কিছু জানতে ইচ্ছে করছে স্যার, কোত্থেকে শুরু করবো কোথায় শেষ করবো জানি না, তবে চেষ্টা করবো অনেকটাই জিজ্ঞেস করার জন্য। আপনি নিশ্চয়ই স্যার বলবেন আমাদেরকে। যেহেতু আমরা আজকে 16 ডিসেম্বরে বিরাজ করছি, আজকের এই দিনে একটু যদি এই দিনটার কথাই শুনি স্যার। আজকের দিনটা, এই দিনটা কবেকার? 53 বছর আগে। জি স্যার, জি একদম 53 বছর আগের এই দিনটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা দিন। ইন্টারেস্টিং মানে এই কারণে যে আমরা সকাল থেকেই টের পাচ্ছিলাম যে ঘটছে, কিন্তু 12টার দিকে টের পেলাম সারেন্ডার 4-4:30টার দিকে হবে। আচ্ছা, মানে খবর চলে এসছে সারেন্ডার, খবর পাঠালো, মারা গেছেন ভদ্রলোক সাদত চৌধুরী, বিচিত্রার এডিটর ছিলেন কোন এক সময়। জি জি, ও ঢাকায়, তখন সে 14 তারিখে ঢাকায়, তাকে ঢুকানো হয়েছে ঢাকায়। খবর পাঠালো সারেন্ডার হবে। জি, এবং তার থেকেও বেশি 15 তারিখে সকালবেলা আমরা তখন মাদার টেক, স্যার গোরান, স্যার গোরান মাদার টেকে, ওখানটা ক্যাপ্টেন হায়দার, মেজর হায়দার আসছে সকালে, এসে বলল, কথাবার্তা বললো যে আমি ঢাকা যাচ্ছি, ভিতরে যাচ্ছি। বলি কেন? বলে সারেন্ডার 16 তারিখে হবে। সো
স্যার ওই সময়টা কি স্যার যুদ্ধ জিতে গেছি মনে হয় তাহলে মোটামুটি বলতে পারি? মোটামুটি না, মানে হ্যাঁ, প্র্যাকটিক্যালি practically ইউ হ্যাভ জিতে গেছি। খালি ঢাকা শহরের কিছুটা জায়গা যেরকম নারায়ণগঞ্জ এবং সাভার এইসব জায়গায় কিছুটা দখলে ছিল স্যার? না স্যার না, হচ্ছে আর কি। না, গুলিগালা চলছে, আচ্ছা, আচ্ছা, তখন যুদ্ধ চলছে সেখানটায়। তারপরেও 16 তারিখে আমরা বোধহয় দুপুরবেলা খুব অল্প খেলাম, মানে আনন্দ ফুর্তি সব কিছু মিলিয়ে বয়সটা 21 থেকে 25, অনার্স সেকেন্ড ইয়ারে স্যার তখন আপনি? জি। এই বয়সটা আনন্দটা, সো আমরা বোধহয় 2:30টার দিকে রওনা দিলাম পায়ে হাঁটে। জি। পায়ে হেঁটে দলে এক দলে তুই মাদার ট্যাগ হয়ে শাহজাহানপুর হয়ে, তখন কমলাপুর রেলওয়ে স্টেশন হয়েছে কিন্তু চালু না। আচ্ছা, তখন চালু হয়নি স্যার? আচ্ছা আচ্ছা, ওকে। ওই পাকিস্তান একটা শব্দ বের করেছিল লংগেস্ট রেলওয়ে স্টেশন, যেটা আমরা বাঙালিরা জানতাম না যেটা লংগেস্ট বলে কোনো শব্দ। লংগেস্ট রেলওয়ে স্টেশন, আরে আশ্চর্য। হাউ ডাজ ইট মেক সেন্স স্যার? ঠিকই, হ্যাঁ। জি। তো ডিআইটি বিল্ডিংটা টলেস্ট বিল্ডিং ছিল যেরকম। ওকে ওকে, আচ্ছা স্যার। জি, মানে রাজুকের বিল্ডিংটা জি, জি, টলেস্ট বিল্ডিং ছিল কোনো এক সময়। তখনকার দিনে ঢাকা শহরে 2.5 তলা 3 তলার উপরে কোনো বিল্ডিং নাই। খুব কম সরকারি কিছু বিল্ডিং 4 তলা ছিল, আর সেক্রেটারিয়েট 5 তলা ছিল। ওকে, এটাই টলেস্ট একেবারে স্যার। তাছাড়া টলেস্ট বিল্ডিং কোথায়? জি। ঢাকা শহরে 2 তলা 2.5 তলার থেকে বেশি কোনো বিল্ডিং নাই। তো আমরা ওই কমলাপুর রেলওয়ে স্টেশনকে বাদিকে রেখে আসতে ভিতর ঢুকতে ঢুকতে কিন্তু আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছে, বিকেল হয়ে গেছে। ওকে, হেঁটে এসে, বিকজ আমরা তো সবাই আর্মস ক্যারি করে ঢুকছিলাম। আচ্ছা, নিরস্ত্র ছিলেন না স্যার? না 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 না। ওকে। মজার ব্যাপার হচ্ছে রেলওয়ে স্টেশনটাকে পার হয়ে আমরা বিআরটিসি ডিপো আছে ওখানে একটা, বিআরটিসি ডিপোতে আমরা আগে ধরলাম যে বাস পাওয়া যায় কিনা, কেন আমাদের অনেক মানুষজন, অনেক জওয়ান যারা নারায়ণগঞ্জে আছে বা বাইরে আছে, তারা আসতে পারবে, তারা যেন আসতে পারে। তো একটা বাস ঠিক করে ওটাতে ওই 40 গ্যালনের ড্রাম ওই বাসে তুলে ওটাকে পাইপ দিয়ে বললাম যে ভাই এটা নিয়ে যা নারায়ণগঞ্জ। স্যার তেল ছিল স্যার? তেল দরকার। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ। ক্রাইসিস তো তেলে, যে কোনো যে সময় ক্রাইসিস কিন্তু তেলেরই হয়। আচ্ছা স্যার, জানলাম স্যার। জি। তো ওটা দিয়ে পাঠিয়ে দেওয়া হলো, যা নারায়ণগঞ্জ যা নিয়ে আয়, যাদের যাদের আর্মি অফিসার যারা যাদের পাস, সেকেন্ড বেঙ্গলের যারা ছিল, শফিউল্লাহ সাহেবের। আমরা কিন্তু ওখান থেকে ওই বাংলাদেশ ব্যাংকের পাশ দিয়ে, এখন বাংলাদেশ ব্যাংকের পাশ দিয়ে আমরা পূর্বানীর দিকে আসছি। জি। মজার ব্যাপার হচ্ছে যখন আমরা আসছি, আমরা কিন্তু স্লোগান শুনছি, জয় বাংলা জয় বাংলা স্লোগান শুনছি। পূর্বানীর সামনে এক ভদ্রলোক দাঁড়ানো, বিদেশি, উনি হচ্ছেন 3rd সেক্রেটারি, যদি যদ্দূর মনে পড়ে 3rd সেক্রেটারি অস্ট্রেলিয়ান হাই কমিশন, অস্ট্রেলিয়ান কাউন্সিলেট। ওকে ওকে। হাই কমিশন তো ইসলামাবাদে, জি জি জি, ওদের কাউন্সিল অফিস এখানটায়। তো ও নিজেকে ইন্ট্রোডিউস করলো, আই এম এ কাউন্সিলর, 3rd কাউন্সিলর। তো আমরা তো উৎফুল্ল, মানে কি যে একটা বিদেশি রিসিভ করছে, জি জি জি, কংগ্রাচুলেট করছে। এটা কিন্তু ফার্স্ট কংগ্রাচুলেশন কিন্তু। হ্যাঁ, তাই তো হবার কথা স্যার। কেমন লাগলো স্যার যখন আপনাকে বললো এটা? এটা বোধহয় ভাষায় প্রকাশ করা খুবই আবেগাপ্লুত হওয়ার মতো, ওরকম হয় না। বাট মজাটা হচ্ছে, বললো ও যদ্দূর মনে পড়ে, বললো উই আর ভেরি প্রাউড দ্যাট ইউ হ্যাভ সাকসিডেড। তো ভালোই লাগলো। তারপর আওয়াজ আসছে স্টেডিয়াম থেকে, পূর্বানীর থেকে স্টেডিয়াম তো কাছেই।
স্টেডিয়ামে একটা মাইক্রোবাস পেলাম। তো মাইক্রোবাসটাকে খুলে স্টার্ট দিয়ে বললাম যাক, পাওয়া গেছে একটা ট্রান্সপোর্ট। তো ওটা নিয়ে বেরোলাম, তখন সন্ধ্যা হয়ে গেছে। তো রাস্তা দিয়ে যখন যাচ্ছি তখন যেটা দেখা আর কি, আমরা তো আর ওই সারেন্ডারের সময় থাকতে পারিনি। জি, যা দেখা সেটা জনতার উচ্ছ্বাসতা, এক একজনের এক এক রকম আবেগ, তাদের নিজের মন থেকে যে আওয়াজগুলো বেরোচ্ছে, এবং প্রচুর দেখি ইন্ডিয়ান ট্রাক, শক্তিমান ট্রাক যাচ্ছে, জওয়ানরা যাচ্ছে আর্মি ক্যান্টনমেন্টের দিকে। তো এটা একটা জিনিস উপলব্ধি হলো যে যাক, বাঁচা গেল, দেশ তো স্বাধীন হয়েছে। তো এটা তো আমাদের সবারই আওয়াজ সব সি শার্পে। জি জি, অবশ্যই স্যার, অবশ্যই। জি, এবং জি স্যার, সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে। তো আমরা বললাম চলো যে যার বাড়ি অন্তত পক্ষে একবার দেখে আসি। বাড়ি তো স্যার যাওয়া হয়নি অনেকদিন তখন নিশ্চয়ই। না না না, কিন্তু আপনি এসে বোধহয় ঢাকায় থাকা অবস্থায় মানে আপনি গিয়েছেন মাঝে মাঝে, মাঝে মাঝে গিয়েছি, বাট ওইভাবে যাওয়া হয়নি স্যার। যুদ্ধ শেষ, জিতে গেছি, তারপরে বাড়ি যাবো না, সেই যাওয়া অন্য যাওয়া স্যার। জি, এটা অন্য যাওয়া। তো বাড়িতে গিয়ে আমি, জিয়া আর কে যেন ছিল সঙ্গে, নাম মনে আসছে না, আমি আমার মাকে পেলাম, আমার বোনদেরকে পেলাম, আমার ভাগ্নিদেরকে পেলাম, আমার বাবা এবং আমার 2 বোন, ওরা বিশ্রামগঞ্জ হাসপাতালে ছিল। সকলে অংশগ্রহণ করেছে মুক্তিযুদ্ধে। হ্যাঁ। তো ওদের সঙ্গে কথাবার্তা বলতে বলতে একটা খবর আসলো যে নারিন্দাতে এদিকে যেটা করা হয়েছে, যেটা পাকিস্তান আর্মি করেছে, ওরা সারেন্ডার করেছে, কিন্তু ওরা কিছু জওয়ান ছেড়ে দিয়েছে। যেরকম মিরপুরে জওয়ান ছেড়ে দিয়েছে, নারিন্দাতে ছাড়ছে, ওয়ারিতে ছেড়েছে। জি, এবং তারা স্নাইপার্স। ও মাই গড। তো খবর হলো 4-5 জন না 3-4 জন না 4-5 জন স্নাইপার ওরা নারিন্দাতে পাচ্ছে, গুলি করছে। এদিকে সারেন্ডার, এদিকে স্নাইপার পাচ্ছি। ঘটনা হচ্ছে এরপরে যেটা টের পেয়ে খবর আসলো, 4:30টায় সারেন্ডার হয়েছে, 4:45টার দিকে ইন্টারকন্টিনেন্টাল, যেটা শেরাটন, ইন্টারকন্টিনেন্টালের উল্টো দিকে এখন যে বিল্ডিংটা, জি, তখন ওখানে একটা দেওয়াল ছিল। আচ্ছা। এবং TNTর বিল্ডিং ছিল পিছনে। আচ্ছা। তো একটা ছেলে ক্রস করছিল, পাঁচিল পার হয়ে স্যার, পাঁচিল পার হচ্ছে। আচ্ছা। ওকে গুলি করে মেরে ফেলেছে পাকিস্তান আর্মি। দ্যাটস অ্যাট 5 o'clock আফটার সারেন্ডার। আফটার সারেন্ডার স্যার। মাই গড। সো এত তাড়াতাড়ি ইনফরমেশন আসছে। সো উই সেড নাথিং ডুইং, চলো নারিন্দা ক্লিন করি। মানে যুদ্ধ শেষ হয়ে হলো না আর কি স্যার, পরে আবার গেলেন। তো তখন রাত 2টো পৌঁছায় দেখি, তোমরা জানি না, এখন নারিন্দা তো এখন ঢাকা শহরে কেউ চিনবে না, কিন্তু নারিন্দাতে বা ওল্ড টাউনে একটা বাড়ির ছাদ থেকে আরেকটা বাড়ির ছাদে যাওয়া যায় স্যার। না না, ছাদে যাওয়া যায়, হয় ছাদের কার্নিশটা আর একটা কার্নিশের উপরে, ওকে, অথবা সঙ্গে লাগানো, অথবা 1 ফিট 1.5 ফিট উঁচা নিচা। জি। সো একজন ব্যক্তি একটা ছাদে উঠলে সে কিন্তু অনায়াসে পরেগুলোতে যেতে পারবে, হাঁটতে পারবে, দৌড়াতে পারবে, লাফাতে পারবে, করতে 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 কিন্তু আরেক জায়গায় যেতে পারবে। ওকে। বলা হলো, আমি জানি তোমার নারিন্দার পীর সাহেবের বাসা। স্যার জি স্যার, জি জি জি। পরের থেকে কিন্তু এই ঘটনাটা। আচ্ছা। আমরা ওকে, লেটস গেট ইট। তো আমরা ভাগ হয়ে গেলাম। স্যার কজন ছিলেন স্যার? আমরা বোধহয় 20-22 জন ছিলাম তখন। আর মায়ার বাড়িও নারিন্দার ওখানে। জি।
তো যাই হোক, একটা ফেলতে পারছি, একটা স্নাইপার ফেলতে পারছি, কিন্তু যখন আমি দেওয়াল দিয়ে উঠছিলাম তখন শহীদ, ওকে আমরা টুয়াইসি মাওলানা বলতাম, কেন ওর এরকম দাড়ি ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো তখন। জি। ভালো যোদ্ধা। তো এসে খবর দিল, আলম খবর পাইছো কি? বললো যে কালকে 17 তারিখ রেডিওতে অ্যানাউন্স করবে ওই কোর কমান্ডার এসছে ঢাকা। তো সে ইন্ডিয়ান আর্মি কিন্তু রেডিও নিয়ে নিবে, ঘেরাও করবে। আচ্ছা। তা আমি উঠবো, কিসের উঠবো, আবার নেমে গেলাম। নেমে গিয়ে মায়াকে খবর দিলাম, আর বেলায় তার অন্যান্য কয়েকজন ছিল, মুক্তার ছিল। তো ওদেরকে বললাম যে যথেষ্ট যথেষ্ট হয়েছে, কিসের কি ইন্ডিয়ান, দেশ আমার, ঢাকা আমার, আমরা এখানটা 9 মাস যুদ্ধ করেছি, রেডিতে কেউ ঢুকবে না, উই উইল মেক শিওর, উই উইল অ্যানাউন্স, যেই আছে তাকে দিয়ে অ্যানাউন্স করাবো। ওকে। 17 তারিখ স্যার, এটা 16 তারিখ, 17 তারিখ ভোর 4টায়, মানে সকালবেলা একদম 4টা কি 3:30 4টার দিকে। তো চিন্তা করে তো সাদত ভাইদের বাসা হাটখোলা, 30 নম্বর হাটখোলা, এবং একটা খবর আমরা জানতাম যে হায়দার ভাই ডক্টর জাফরুল্লাহর বাসা, সেটা আবার হাটখোলাতে, সে সেই বাসায় আছে। বললাম ঠিক আছে তোমরা থাকো, লেট মি গো, তোমরা তো এই স্নাইপার ক্লিয়ার করো, আমি ওইদিকে সামাল দিই। তো আমি একটা গাড়ি পেলাম, তা আবার পার্লামেন্টারি সেক্রেটারি। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা। টিপু সুলতান রোডে একটা গাড়ি, 67 মডেলের টোয়োটা, পিছের দিকে খালি ফাইল। টের পেলাম এটা সেক্রেটারি কেনা, অনেক পার্লামেন্টের ফাইল উনি নিয়ে যাচ্ছিল আর কি স্যার গাড়ির পেছনে। ওকে, জি। সে রাখছে ভাই গাড়িটা, রেখে বোধহয় ঘরে গেছে, কিসের কি, আমরা তো আসতে ওই মোটা তার দিয়ে খুলে দেখি তেল প্রচুর আছে, 1/2 ট্যাঙ্কের বেশি। তো ভাবলাম ঠিক আছে। তো একটা ছেলেকে, ওইখানটার একটা ছেলেকে বললাম, বাবা একটা কলম নিয়ে আসো, তো মার্কার টার্কার টাইপের কলম নিয়ে আসো, মোটা কলম নিয়ে আসো। ও বেশ পটু, দৌড় দিয়ে যায় নিয়ে আসলো। তো ওই প্রথম ওই ইসের মধ্যে গাড়ির দরজাতে লিখলাম সেক্টর 2। ওকে। লিখে ওই শুরু করলাম। হাটখোলা গিয়ে দেখি ফতেকে পাচ্ছি না, ফতে আর এক জায়গায় গেছে। তোর বন্ধু একজন ইঞ্জিনিয়ার আছেন, ইঞ্জিনিয়ার, ওকে বললাম যে ফতেকে খবর দাও, আমি রেডিওতে যাচ্ছি, ও যেন রেডিওতে চলে আসে। এদিকে আরেকজনকে বললাম যে সাদ ভাইকে খবর দাও যে হায়দার ভাইকে নিয়ে রেডিওতে আসবে এবং 7টার মধ্যে আসতে হবে। জি, 7টার মধ্যে আসতে হবে। টাইমটা হচ্ছে 8:30, ইন্ডিয়ানরা আসবে 8:30টায়, 8টা 8:30টায় আসবে। তো আমাকে 7টার মধ্যে যেতে হবে রেডিও। জি। ঘটনাটা হচ্ছে এরকম যে সাদ ভাইকে তো মানুষ পাঠিয়ে দিলাম সাদ ভাইয়ের কাছে। তো আমি গাড়ি নিয়ে গেলাম, তখন আমি গাড়ি চালাচ্ছি একা, রেডিওতে গেলাম। ওই যে এখন তো দেওয়াল টেওয়াল ভেঙে ফেলছে, ওখানটায় ঢুকে দেখি যে মানুষজন নাই। একজন বয়স্ক পিয়ন হবে বা অ্যাসিস্ট্যান্ট হবে, চা খাচ্ছে একা বসে। স্যার একা বসে, দোকানদারও আছে, কিন্তু একা বসে চা খাচ্ছে। তো গিয়ে হাজিরা দিলাম তার পাশে, বললাম ভাই খবর কি, এখানটা কে কে আসে? কিছু তো জানি না। তখন প্রায় কটা বাজে, 5:30 6, 5:30 6টা এরকম বাজে। তা হঠাৎ দেখি যে ওখান থেকে বসে দেখা যায়, মেন গেট দেখা যায়, দেখি ফতে চলে আসছে। এই দুজন জয়েন করলাম, তখন তাকে ধরলাম, বলেন তো দেখি কি করা যায় রেডিওর। বলে স্যার রেডিও যদি চালাইতে হয় শামসুলতা চৌধুরী সাহেবের কাছে যান। শামসুলতা চৌধুরী সাহেবের কাছে যান, সে চাইলে রেডিও অন করতে পারবে। আচ্ছা। সে কোনো এক সময় আরডি ছিল এখানটায়।
সো দ্যাট ইজ দ্য স্টোরি। যেমন শামসুর রহমান সাহেবের যে যাবো, তার বাসা কই, বলে তার বাসা ইস্কাটনে। তো আমি আর ফতে গেলাম তার বাসায় 6টার দিকে, মোটা সোটা মানুষ। তো আমরা যখন দরজা নক করি, ওনার স্ত্রী বেরিয়ে আসে। তখন বললাম যে হুদা ভাইকে, শামসুল হুদা চৌধুরী সাহেবকে চাই, জি, কথা বলতে হবে, কাজ আছে। আমরা যার কাছ থেকে ব্রিফিং পেয়েছি, সেঙ্গুইন, বয়স্ক, হি উড বি 55 আর পিয়নটার বয়স 55 হবে। বললো যে আমি 30 কি 35 বছর ধরে চাকরি করছি রেডিওতে। সো উই ওয়ার কোয়াইট হ্যাপি, আচ্ছা, যে যাক ইনফরমেশনটা পাওয়া গেছে। তো হুদা ভাই আসলেন, তার ড্রয়িং রুমে বেতের সোফা, তখনকার দিনে কিন্তু বেতের সোফা, কেন ফার্নিচার স্যার, জি, কেন ফার্নিচার, আর এরকম একটা করে বালিশ থাকতো। কি চাই? আমি বললাম আপনাকে চাই। কিসের জন্য? রেডিও অন করতে হবে। স্যার উনি কি একদম ভীত ছিল না স্যার? একটু মানে কোনো বিষয় নেই? ভীত না, ভীত ঠিক না, ভয় পাইছে ঠিক, পাওয়ারই কথা স্যার, ভয় পাইছে ঠিকই। তো বললো বসো, ই করো। তখন লায়লা একজন মানু, তার স্ত্রী, তাকে বললো এই এরা এসছে, মিষ্টি খাও। ওই প্রথম অনেকদিন পর টাঙ্গাইলে চমচম খাইলাম। আচ্ছা স্যার, বেশ ভালোই লাগলো। তখন আমি বললাম যে আপনার সঙ্গে সিরিয়াস কথাবার্তা আছে কিনা। ইন্ডিয়ানরা অ্যানাউন্স, তাকে তখন খুললাম, আমাদের ইয়েটা বললাম, ইন্ডিয়ানরা অ্যানাউন্স করবে, এটা কোনো মতে দেওয়া যায় না। সো আমরা রেডিওটা আপনি অন করে দেবেন, আমরা অ্যানাউন্স করব। তো উনি বললেন কীভাবে করবো, এই করবো। তো তখন আমি আমার পিস্তলটা বের করে এইভাবে এখানটা টেবিলে ঘুরাচ্ছি আর কথা বলছি যে আপনার জন্য দুটা চয়েসেস, হয় আপনি আমার রেডিওটা 7:30টার মধ্যে অন করবেন, আর না হয় আপনার এটাই শেষ, আজকে লাস্ট। দিস আ সিরিয়াস থ্রেট। বলে একটু দাঁড়াও, তোমরা মিষ্টি খাও, আমি দেখি। তো এই সে 15-16 মিনিট কিছু কোথায় কোথায় ঘুরাইলো। তারপর তাকে বললাম যে ইন্ডিয়ান আর্মি কিন্তু আসতেছে 8টার সময়। বলে ওটা ছাড়ো, আমার উপর ছেড়ে দাও, আমি ওটা ম্যানেজ করে নেব। রাজি হলেন স্যার পরে? হ্যাঁ, না, তাকে উপায় তো নাই স্যার। হি ইজ ভেরি ইন্টারেস্টিং ক্যারেক্টার, কিন্তু ওকে, ভেরি ইন্টারেস্টিং ক্যারেক্টার। কেননা ওনাকে আমরা চিনি এই কারণে যে উনি 70-এর ইলেকশনটা কন্ডাক্ট করছিলেন। আচ্ছা, ঢাকা টেলিভিশনের কন্ডাক্টটা উনি করেছেন, ইন্টারভিউ নেওয়া, অ্যাঙ্কারিংটা উনি করেছেন পুরোটা। তো ওখানটায় যাওয়ার পরে দেখি আমি আর ফতে যখন গেছি, তখন দেখি সাদ ভাই চলে আসছে হায়দার ভাইকে নিয়ে। আমি বললাম হায়দার ভাই আপনি যেইভাবে হোক, সাদ ভাই আর দুজন, এরা বললাম যে আপনি স্ক্রিপ্ট দয়া করে লেখেন, কি অ্যানাউন্স করতে হবে, কি বলবেন আর কি বলবেন। জি, শামসুল হুদা চৌধুরী সাহেব আসতেছেন। তো পিয়নকে বললাম তুমি আরডির ঘর খুলো, স্যার ওখানটা বসবে। ও শামসুল হুদা চৌধুরী সাহেব আসতেছেন, সঙ্গে সঙ্গে পরিষ্কার টরিষ্কার করে খুলে ফেললো। দেখলাম যে স্যার স্বাধীন বাংলাদেশ ওটা প্রথম ঘোষণা কি রেডিওতে? এটা অফিসিয়ালি বলতে পারি না, ওটা প্রথম যেটা আপনি বলতে যাচ্ছেন। ঢাকাতে প্রথম, ঢাকাতে, রাইট। কলকাতাতে হচ্ছেই, রেগুলার ঘোষণা হচ্ছে, সেটাই বলছি। হ্যাঁ, ঢাকাতে প্রথম। তাহলে ঢাকাতে প্রথম। স্যার অনেক আবেগঘন মুহূর্ত স্যার আপনার কাছ থেকে শুনতে পেলাম স্যার, আরও নিশ্চয়ই অনেক আছে স্যার। একদিনেরটা বলতে আসলে অনেক সময় লাগবে আমার মনে হয়। স্যার একটু যদি এই পর্যায়ে যদি জিজ্ঞেস করি স্যার, এই যে দেশ স্বাধীন করলেন, ব্রিটিশর তখন হয়তো ফেরার সময় অনেক টেনশন, স্ট্রেস, ডিপ্রেশন, খুশি সব কিছুই কাজ করছিল যখন ফিরছিলেন। সেটা আপনার চোখ দেখে আমি বুঝতে পারছিলাম স্যার, একটু অনুভূতি হচ্ছিল আমারও। এবং আপনি চোখ ভিজিয়ে ফেলেছেন বলতে বলতে অনেকটাই। কারণ হয়তো আমি বুঝতে পারবো না, বাট বুঝতে পারি যে সেটা আসলে আপনার জন্য কেমন ছিল এবং এখন আপনি কেমন অনুভূত হয় আপনার কাছে। আজকের বাংলাদেশটা স্যার আপনার কাছে কেমন, বা প্রত্যাশা কি পূরণ হয়েছে আমাদের কাছ থেকে, এই প্রজন্মের কাছ থেকে? আমি কিন্তু শুরুতেই বলেছিলাম 53 বছর। জি, আর 53 বছর পার করাটা কিন্তু চারটেখানি কথা, তাই না? সব কিছু যে পূরণ হবে সেটাও ঠিক না। জি, তবে অনেক কিছু আশা করেছিলাম, অনেক কিছু বেটার আশা করেছিলাম, যেটা হয়নি। তার মানে এই না যে ভবিষ্যতে হবে না।
স্যার আমি যদি সরাসরি জিজ্ঞেস করি স্যার আমাদের কাছ থেকে কি প্রত্যাশা আপনার? আমি জানি না, আমার কাছে দুটো জিনিস মনে হয়, যেটা আমি প্রায় বলে থাকি আজকাল, স্কুল কলেজে বলি, ম্যাক্সিমাম টেলিভিশনে তো আসা বন্ধ করেছে এই কারণে, যে বাচ্চাদের জন্য বেসিক্যালি যারা পড়াশোনা করছে, খোদাতাআলা কিন্তু সব কিছুর বিকল্প দিয়েছে, তাই না? জি। বাবা গেলে আর একটা বাবা পাইতে পারো, মা গেলে আর একটা সৎমা পাইতে পারো, এই তো। বউ গেলে আর একটা বউ পাও, স্বামী গেলে আর একটা স্বামী পাও, ছেলে গেলে আর একটা ছেলে পয়দা করো, এই তো। ফজর নামাজ মিস করলে জোহর নামাজে কাজা পড়ো। জি, বাহ স্যার সুন্দর বলেছেন, অল্টারনেটিভ আছে স্যার। জি, তাই তো। জি। একটা জিনিসের অল্টারনেটিভ উনি দেন নাই, বিকল্প দেন নাই। কি স্যার সেটা? একটারই এখন অবধি, এই মুহূর্ত অবধি উনি বিকল্প দেন নাই, খোদা সেটার বিকল্প তৈরি করে দেন নাই। সেটা হচ্ছে লেখাপড়া, জি, জ্ঞান। বুঝলাম। জি, যার জন্য কোরআন শরীফ বলার আগে ওনাকে বলছে ইকরা, পড়ো। সো এই লেখাপড়ার বিকল্প দেনে আমরা কিন্তু লেখাপড়ার চর্চাটাকে 53 বছরে কমিয়ে ফেলেছি, এবং শর্টকাট করে ফেলেছি স্যার, অনেক শর্টকাট করে ফেলেছি। সো এই প্রজন্ম যত বেশি লেখাপড়া করবে, যার দায়িত্ব লেখাপড়া করার, তার তো দায়িত্ব মার্সিডিজ চালানো না, না। তাই না? জি স্যার। পলিটিক্যালি ছাত্রলীগ বা ছাত্র ইউনিয়ন বা এখনকার যুবলীগ বা যেটাই বলো, তখনকার দিনে যারা এটা দায়িত্ব নিত, যারা পালন করত, সেই সব ছাত্ররা কারা ছিল? যারা মেধাবী ছিল, যারা লেখাপড়ায় খুবই ভালো, তুখোড় ছিল স্যার, তুখোড় ছিল। জি। এখনকার তো যার হাতে কত লম্বা ছুরি আছে। জি স্যার। জি। এই পরিবর্তনগুলো আসলে দেশটা এমনি এগিয়ে যাবে। অনেক কিছু বলতে গেলে অনেক কিছু বলা যায়, বাট আমি মনে করি একটা সেক্টর, এই শিক্ষাঙ্গনটাকে যদি সোজা করা যায়, সহজ করা যায়, এ দেশটা এমনি আগাবে। চিন্তা করে দেখো, ছোট্ট একটা চিন্তা করে দেখো, যে কোনো একজন মানুষ মিড লেভেলের, মিডল ক্লাসের, তার যদি 3 বাচ্চা হয়, সে কিন্তু হিমশিম খায়। কিন্তু আমাদের সময় তো আমরা তো 8-9 কম না। জি। কিন্তু আমরা তো সব করে তো মোটামুটি গ্র্যাজুয়েশন লেখাপড়া করে গিয়েছি। কিন্তু এখন তো যার 3 বাচ্চা হয়, সে পড়াইতে পারে না। স্যার টিউশন ফিস বেশি এই কারণে স্যার? ইটস নট অনলি টিউশন ফিস, সব কিছুই মিলিয়ে। সো লেখাপড়া যদি ঠিক মতন হয়, এটা যদি কমিয়ে নিয়ে আসা যায়, এত পয়সা এদিক সেদিক না খরচ করে লেখাপড়াতে একটু পয়সা বেশি সরকার খরচ করে, যেটা কোন সময় করে নাই। জি। অনুদানটা বেশি, খালি ডিফেন্সের বাজেট, এই বাজেট, এত কিসের? স্যার স্যার নিশ্চয়ই সামনের দিনগুলোতে হবে স্যার, আপনি বলেছেন যেহেতু। এবং স্যার থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি যেভাবে আমাদেরকে গল্পটা বলেন, সেভাবে আসলে আমি তো শুনিনি লাগে স্যার, আমার তো ভালো লাগে খুব। এবং আমি আশা করবো স্যার আপনি আমাদের জন্য এভাবে বলবেন সবসময়। আজকে পুরোটা দেখা যাক যদি বেঁচে থাকি। জি নিশ্চয়ই। এবং এই বইটা নিয়ে স্যার দর্শকদেরকে একটু বলতে চাই স্যার। ব্রেভ অফ হার্ট, হাবিবুল আলম লিখেছেন, বীর প্রতীক, মুক্তিযোদ্ধা 2 নম্বর সেক্টর ও কে ফোর্স। স্যার এটা সম্পর্কে যদি শর্ট করে একটু দর্শকদেরকে বলেন স্যার। 2 নম্বর সেক্টরটা হচ্ছে ঢাকা, কুমিল্লা, পার্ট, নোয়াখালীর পার্ট, ফরিদপুরের অংশ। জি। এবং কুমিল্লা বলতে তখনও কিন্তু সিলেটের কিছুটা অংশ ওখানটা ধরে। এটা কিন্তু বিরাট একটা সেক্টর। এবং এতে কে ফোর্স হচ্ছে 3টা ব্যাটালিয়ন নিয়ে। 4th ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, 4th ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, 9ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং 10, 9, 10 এই 3টা ব্যাটালিয়ন নিয়ে একটা ব্রিগেড ফর্ম করা হয়, যেটা কে ফোর্স। ওকে। এবং
আজকে খুব তোমরা মজা করে ঢাকার শহরে বসে আসছো, আমি যদি মে মাসে যদি 17 জনকে না নিয়ে আসতাম তাহলে বসাটা বেশ কষ্টই হইতো। স্যার উই আর ভেরি গ্রেটফুল ফর দিস। এবং স্যার এটি ইংরেজিতে আগে লেখা হয়েছিল এবং পরে আপনি অনুবাদ না, এটা কিন্তু এই সামনের পৃষ্ঠাটাই কিন্তু আমাদের রেজাল্ট। জি, ওটা যদি জোরসোরসে পড়ো জি তাহলে টের পাবা। কর্নেল দেশপান্ডের স্মৃতিতে পাকিস্তানিদের মনোবল কেন সর্বনিম্ন স্তরে এসে ঠেকেছে তা উপলব্ধি করা তেমন শক্ত কোনো কাজ নয়। লাউডস্পিকার, প্রচারপত্র আর বেতার বার্তায় ভারতীয়রা একটি সহজ সরল বক্তব্য অবিরাম বলে চলেছে, আর সেটা হলো মুক্তিবাহিনী আপনাদের ধরে ফেলার আগে আপনারা এখনই আমাদের কাছে আত্মসমর্পণ করুন। আমার বলার কিছু নাই। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। নিশ্চয়ই বইটি এটা সবাই কিন্তু পড়বেন। ডিসেম্বরের 12 তারিখে সানডে টাইমস, নিউ ইয়র্ক সানডে টাইমসে হেডলাইন। ওকে, এটা স্যার, জি। এটা পাওয়া যাবে। হেনরি ব্রান্ডন লিখেছেন। হ্যাঁ, 1971। জি, ওয়াও, ওয়ান্ডারফুল। নিশ্চয়ই বইটি এই প্রজন্ম যারা আছে তারা পড়বেন, অনুরোধ থাকলো। এবং স্যার আপনাকে ধন্যবাদ দেওয়াটা আসলে অনেক কম হয়ে যাবে স্যার। আন্তরিক কৃতজ্ঞতা আপনি আজকের এই দিনটা আমাদের না, সঙ্গে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই। আমি নর্মালি অ্যাভয়েড করি। জি, আমি জানি স্যার। জি, প্রচার বিমুখ একজন মানুষ, আপনাকে ছোঁয়াও খুব কষ্ট স্যার, পাওয়া যায় না সহজে। না, তবে এটা সত্য যে আমাদের সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। জি, এটা যাতে থাকে। এটা যদি না থাকে তাহলে দেশটা কিসের জন্য? জি, দেখো ভাই, আমি খুব স্ট্রেট বলি, আমাদেরকে 3টা দায়িত্ব দিয়েছিল তখন 71-এ 3টা দায়িত্ব দিয়েছিল যে পাকিস্তানিদের সঙ্গে যুদ্ধ করতে হবে, ঠিক আছে, পাকিস্তানিদেরকে হটাইতে হবে, জি, দেশটাকে স্বাধীন করতে হবে। তো মুক্তিযোদ্ধারা, মুক্তি বাহিনী কোনটা করে নাই? সবই করেছে স্যার। দেশটার উন্নতি যদি হয় তাহলে পলিটিশিয়ানদের জন্য উন্নতি, আর দেশটার অবনতি যেটা এইসব গন্ডগোল, এটা পলিটিশিয়ানদের জন্য। নিজেদের মধ্যে এত রেষারেষি করার দরকার নাই। জি, এই পলিটিশিয়ান একটু লেখাপড়া করুক, এখনকার পলিটিশিয়ানরা একটু বেশি লেখাপড়া করুক, একটু বুঝুক, তাহলে দেশটা ভালো চলবে। স্যার চুরি চামারি বন্ধ করলে আরও ভালো হবে। জি স্যার, জি, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। স্যার আপনাকে বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকের আমাদের আয়োজন ছিল এইটুকুই। আমরা অনেক মানে গল্প শুনলাম, অনেক মজার মজার স্মৃতি স্যার বললেন আমাদেরকে, বিজয়ের স্মৃতি, সেগুলো শুনলাম। আগামীতে শোনার চেষ্টা করবো নিশ্চয়ই আরও একটি বিশেষ দিনে স্যার। আন্তরিক ধন্যবাদ। এবং প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বিজয়ের অনেক অনেক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।